বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবার ভয়ের পার্ট রাইটিং পার্টের আজকে ক্লাস নিয়ে হাজির হয়েছি। সো রাইটিং পার্টের প্যারাগ্রাফ অংশটি আমরা পড়বো এবং প্যারাগ্রাফের একাধিক ক্লাস আমি নিব। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 1। এখন কথা হলো যে তোমরা যারা এখানে আছো তোমাদের রাইটিং পার্ট নিয়ে অনেক অনেক প্রবলেম আছে। সো তোমাদের এই প্রবলেমটা থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করছি। বাট রাইটিং পার্টে আসলে তোমাদের সবারই জানা উচিত যে রাইটিং পার্ট আসলে ফরম্যাট বা টেকনিক দিয়ে লেখার চেয়ে নিজে পড়ে তারপরে লিখাই বেটার। বাট তোমরা আমাদের কাছে আসো কনসালটেন্সির জন্য, তোমরা আসো আমাদের কাছে মেডিসিনের জন্য। সো আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করি কিছু মেডিসিন দেওয়ার জন্য, যেই মেডিসিন তোমরা গ্রহণ করে তোমরা তোমাদের প্রস্তুতিটাকে আরও বেশি সুন্দর এবং সাবলীল করতে পারো। সো তোমরা এখানে অনেকে আছো এই লাইফে অনেক প্যারাগ্রাফ পড়েছো, আবার অনেকে আছো প্যারাগ্রাফ পড়ো নাই, আবার অনেকেই যেই বিষয়টা ভয় পাও যে স্যার বা ভাইয়া মুখস্থ হয় না। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের থাকে। সো আমাদের আজকের এই প্রথম ক্লাসে আমি দুই ধরনের প্যারাগ্রাফ তোমাদেরকে আজকে শেখাবো। একটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, আর একটা হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। এবং টেকনিক দিয়ে শেখাবো, তোমাদেরকে ফরম্যাট দিয়ে শেখাবো। আমি আবার বলছি, তোমাদেরকে আমি প্যারাগ্রাফের একাধিক ক্লাস নিব। সো তোমরা এই যে বন্ধ আছে সামনে, এই প্যারাগ্রাফগুলো ভালোভাবে পড়ে ফেলবা, ঠিক আছে? সো এখানে তোমাদের মধ্যে যারা আছো যে ভাইয়া আমি কোনোভাবেই মুখস্থ করতে পারি না রাইটিং পার্ট, আমি বলবো তোমাদের রাইটিং পার্ট মুখস্থ করা লাগবে না, যেহেতু আমাদের ক্লাসগুলো করছো। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি প্রায় আমার স্কুল জীবন থেকে আমি স্টুডেন্ট পড়াই। সো আমি আমার এই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে তোমরা যারা আগে থেকে এগুলো অ্যাভয়েড করতা, রাইটিং পার্ট অ্যাভয়েড করতা, তারা যদি আমার কথাগুলো শুনো, তারা যদি আমার ক্লাসগুলো দেখো এবং তোমরা এই রাইটিং পার্ট লিখে লিখে বাসায় পড়ো, তাহলে তুমি 100% ভালো করতে পারবা। আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি ইংরেজিতে ফেল করে জাস্ট রাইটিং পার্টের জন্য। দেখো, তোমাদের ফার্স্ট পেপারে 40 মার্ক, তোমাদের সেকেন্ড পেপারে 40 মার্ক, মনে আছে না? তোমাদের রাইটিং পার্টে 40 মার্ক মনে আছে? তোমাদের রাইটিং পার্টে 40 মার্ক, তোমাদের রাইটিং পার্টে কি 40 মার্ক। আবার দ্বিতীয় পত্রে রাইটিং পার্টে 40 মার্ক, টোটাল 80 মার্ক। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে তোমাদের যে 40 মার্ক 80 মার্ক আছে, এই 80 মার্কের জন্য তোমাদেরকে অবশ্যই বাসায় পড়তে হবে। মিনিমাম একটা খাতা বানাতে হবে রাইটিং পার্টের জন্য। আমাকে একটু তোমরা সবাই বলবে যে রাইটিং পার্টে আলাদা কনসেন্ট্রেশন দিয়েছো অথবা রাইটিং পার্টকে ফোকাস করে খাতা বানিয়েছো? কে কে আছো? ভাই প্যারাগ্রাফ অনেকগুলো মনে থাকে না, নো প্রবলেম, আমি প্যারাগ্রাফ আজকে ফরম্যাট দিয়ে পড়াবো, টেকনিকে শেখাবো, ঠিক আছে? আচ্ছা, সো খেয়াল করে দেখো ভাইয়া, আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে রাইটিং পার্ট আসলে পড়ানোর কিছু নেই, জাস্ট তোমাকে ধরিয়ে দিব, তোমাকে সহজ করে দিব। সো আমি তোমাদেরকে দুইটা সেগমেন্টের প্যারাগ্রাফ আজকে পড়াবো, একটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, আর হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, এবং দুইটা ফরম্যাটে পুরো ক্লাস শেষ। এটার জন্য একটা ফরম্যাট, এটার জন্য একটা ফরম্যাট, দুইটা ফরম্যাট পড়াবো, শেষ। এই ফরম্যাট অনুযায়ী তুমি লিখে দিয়ে আসবা, তুমি ভালো মার্কস পাবা। কিন্তু আমি দেখি অনেকে কি করে যে এক ফরম্যাটে সব প্যারাগ্রাফ পড়ে ফেলো। না, এক ফরম্যাটে সকল প্যারাগ্রাফ পড়লে হবে না, কারণ তোমাকে টিচার নাম্বার দিবে না। এখন টিচাররা আরও বেশি তোমাদের থেকে এক্সপার্ট, স্মার্ট হয়ে যাচ্ছে। এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই ডিজিটালাইজেশনের যুগে এত সহজ ভেবো না যে আগের মতো এক ফরম্যাট দিয়ে লিখে আসবো, নাম্বার দিয়ে দিবে। দেখো, আমি বলছিলাম ম্যাক্সিমাম স্টুডেন্ট কেন খারাপ করে, তাদের মেইন কনসার্ন হলো তারা আসলে রাইটিং পার্ট পড়ে না। তারা রাইটিং পার্ট পরীক্ষার আগে বলে যে ভাইয়া 2-4টা সাজেশন দেন, সাজেশন দিলে কমন পড়লে লিখবো, না পড়লে লিখবো না। না, তোমাদের এখন থেকেই পড়তে হবে। আর এইখানে যে জিনিসটা তোমাদেরকে আমি একটু লিখে দিব, মূল মন্ত্র তুমি রাইটিং পার্টে যদি ভালো করতে চাও, এটার মূল মন্ত্র হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং শেখা। ফ্রি হ্যান্ড রাইটিং শেখা, যারা ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবা, যারা নিজে নিজে বানিয়ে সেন্টেন্স লিখতে পারবা, তাদের আর কোনো টেনশন নাই। ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স অনেকে আমার করছো, অনেকে করো নাই। যারা আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা করো নাই, তোমাদের আমার কোর্স দরকারও নাই। তুমি যেই কারো কোনো ব্যক্তির কোর্স করো, তুমি ফ্রি হ্যান্ড রাইটিং লেখা কিভাবে সহজ একবার বেসিক থেকে লেখা যায়, এইটা তুমি হচ্ছে যেই কারো কাছে একটা কোর্স করে নিও, অল্প টাকা, 600-700 টাকার একটা কোর্স করলে তোমার সারা জীবনের জন্য অ্যাসেট হবে। তো তোমরা এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা যারা করতেছো তো ভালো, আর যারা করো নাই তোমরা অবশ্যই সেটা করে ফেলবা।
সো এটা হচ্ছে নিজে বানিয়ে লেখার জন্য, বাট আমি তোমাদের কাছে বানিয়ে লেখা না, আজকে আমি এই 2 ধরনের প্যারাগ্রাফ তোমাদেরকে টেকনিক দিয়ে পড়াবো। শুরুতে আসো কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ। কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফের মধ্যে কোনগুলো আছে? রোড অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্ট কেন ঘটে, এই যে কেন ঘটে এবং এর প্রভাব কি, এটা সম্পর্কে তোমার প্যারাগ্রাফ আসতে পারে। এরপরে দেখো ডিফরেস্টেশন, বৃক্ষনিধন কেন ঘটতেছে, এটার ইফেক্টটা কি আমাদের দেশে। এবার দেখো ক্লাইমেট চেঞ্জ কেন ঘটতেছে, এটার ইফেক্ট কি। প্রাইস হাইক, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা কেন ঘটতেছে, কারণটা কি এবং ইফেক্টটা কি, এটা আমাদের জানতে হবে। ড্রাগ অ্যাডিকশন বা স্মোকিং, আচ্ছা ড্রাগ অ্যাডিকশন বা স্মোকিং সরি, এটা কেন ঘটতেছে এবং এটার ইফেক্ট কি। তারপরে দেখো ফুড অ্যাডাল্টারেশন, এটা কেন ঘটতেছে, এটার ইফেক্ট কি। এনভায়রনমেন্ট পলিউশন কেন ঘটতেছে, এটার ইফেক্ট কি। আর্লি ম্যারেজ কেন ঘটতেছে, এটার ইফেক্ট কি। জেন্ডার ডিসক্রিমিনেশন কেন হচ্ছে, এটার ইফেক্ট কি। ডাউরি সিস্টেম কেন ঘটতেছে, এটার ইফেক্ট কি। এই যে এখানে 10টা প্যারাগ্রাফ দেখতেছো, জাস্ট একটা ফরম্যাট আমি তোমাদেরকে শেখাবো, একটা ফরম্যাট, এবং তুমি ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা আছে। তুমি ফুল মার্কস, তোমাকে ফুল মার্কস না দিলে 1-2 নাম্বার কম দিবে, বেশি কমাবে না। সেভাবে আমি তোমাদেরকে ফরম্যাটটা পড়াবো ইনশাল্লাহ। রাজি আছো তোমরা সবাই? তোমরা আমার কথা শুনো ভাইয়া। রাইটিং পার্ট আমি অনেক অ্যানালাইসিস করে পড়াই। আমি বিশ্বাস করো, আমি প্রত্যেকটা রাইটিং পার্টের ক্লাসে আমি নিজে অনেক স্টাডি করি। সত্যি কথা, আমি নিজে অনেক স্টাডি করি। কারণ রাইটিং পার্ট ভাইয়া এটা কোনো গ্রামার না যে তোমাকে রুল শিখাবো, তুমি ওগুলো পড়ে নিজের মতো করে লিখে আনসার করে আসতে পারবা। বাট এইখানে যেই জিনিসটা হচ্ছে সেটা হলো যে আমি রাইটিং পার্টকে সহজ করার জন্য আমি অনেক রিসার্চ করি, বাসায় অনেক রিসার্চ করি। এবং আমি মানে এটা আমি বলবো যে তুমি অনলাইনে বলো, আমি জানি অফলাইনে কারো আছে কিনা, অনলাইনে আমি তোমাকে যে টেকনিক দিচ্ছি এটা এটা আমার নিজের তৈরি করা, নিজে স্টাডি করে তারপরে তোমাদেরকে দেওয়া। অন্য টিচাররা হিসাব বলবে না যে এটা আমার করা। এবং কেউ যদি মানে অনেকে দেখি আমি এখানে নকল করে বা হুবহু কপি করে বা হচ্ছে মডিফাই করে দেয়। সো আমি তোমাদেরকে এটা বলবো যে তোমাদের মহসিন স্যার যেটা দিবে ভালো মার্কস পাওয়ার জন্যই দিবে, যেটা দিবে ভালো মার্কস পাওয়ার জন্য দিবে। এই জন্য কষ্ট করে জাস্ট একটা ফরম্যাট তোমরা শিখে ফেলবা, এইখানে সবগুলা তুমি লিখতে পারবে ইনশাআল্লাহ। সবাই খুশি হইছো? পারবা না সবাই একটা ফরম্যাট পড়তে? দেখো আমি তোমাদেরকে এইটা বলতে চাই যে আমার যতটুকু বয়স হয়েছে, আমার বয়স বেশি না, এর 60% বয়স আমি হচ্ছে পড়া মানে টিউশনিতে বা স্টুডেন্ট পড়াতে কাটিয়ে দিয়েছি। আমি প্রচুর ভালো লাগে, মানে আমার মানিটারি ফান্ড ইজ নট এখানে ম্যাটার, যে তোমাদেরকে পড়ালে আমার আসলে ব্যাংকে টাকা আসবে, আমি আরও টাকা পয়সার মালিক হব। এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট আই লাভ ইট, আমি খুবই ভালোবাসি, আমি খুব পছন্দ করি পড়াতে। সো এই জন্য তোমাদেরকে বলবো যে আমি কষ্ট করে এগুলো বানিয়েছি। এই যে 10টা প্যারাগ্রাফের জন্য একটা ফরম্যাট তোমাদেরকে পড়াবো, এই ফরম্যাটটা তুমি ভালো করে পড়বা এবং তুমি ভালো নাম্বার পাবা। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? পুরা তোমাদেরকে বুঝাইতে পারছি তো? প্যারাগ্রাফ কিন্তু আজকে একটা ক্লাস না, আরও আছে প্যারাগ্রাফ, আরও আছে। আজকের ক্লাসে আমরা অনেকগুলো শিখে ফেলবো জাস্ট ফরম্যাট দিয়ে, এরপরে তোমাদেরকে আলাদা আমি ক্লাস নিব। তো তোমরা পারবা না ইনশাল্লাহ? আমি যেহেতু কষ্ট করতে পেরেছি, তোমরা পারবা না? হ্যাঁ, আজকে যে প্যারাগ্রাফগুলো আছে প্রত্যেকে খাতায় পিডিএফটা পাওয়ার পরে প্রত্যেকে সুন্দরভাবে প্রতিদিন একটা করে হলেও নোট করবা, প্রতিদিন একটা করে হলে নোট করবা, এবং একটা ফরম্যাটই। ভাই অনেকে বলে ফরম্যাট তো ভালো নম্বর আসে না, আমি তো সেই ফরম্যাট দিব না। আমি তোমাদের কেমন ফরম্যাট দিব যেটাতে ভালো নম্বর আসবে? ঠিক আছে, আচ্ছা আসো, অনেক কথা বলে ফেললাম। যে কজ অ্যান্ড ইফেক্টের যে প্যারাগ্রাফগুলো আছে এটার জন্য আমি একটা ফরম্যাট শেখাবো, একটা ফরম্যাট আমি শেখাবো। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো ভাইয়া এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা একটা ফরম্যাটই পড়বা, একটা ফরম্যাটই কি পড়বা। সেটা হলো উই ফেস, দেখো উই ফেস মেনি চ্যালেঞ্জেস ইন লাইফ, আমরা অনেক বাধার সম্মুখীন হই। অ্যান্ড ড্যাশ ইজ, এখানে যে টপিকটা আসছে, ধরো এখানে প্রাইস হাইক আসছে, কি আসছে? প্রাইস হাইক আসছে, অথবা রোড অ্যাক্সিডেন্ট আসছে, তুমি এই টপিকটা বসাবা। যারা বলতেছো ভাইয়া ফরম্যাট লিখতে নাম্বার দেয় না, তোমরা আমার আজকের ক্লাসটা করো, আমার ফরম্যাটটা দেখো। তোমার বললাম ভাই তোমার জন্য একটা মেয়ে দেখছি, এখন তুমি বললা যে ভাই অমুক মেয়ে তো ভালো না, ওই এলাকার মেয়ে তো ভালো না। ধরো আমি বললাম তোমার জন্য ওই এলাকায় অমুক এলাকায় একটা মেয়ে দেখছি, এখন তুমি আগেই বললা যে ভাইয়া অমুক এলাকার মেয়েরা নাকি ভালো না, তাহলে কি হবে? না, সব দেশেই ভালো খারাপ আছে, সব এলাকায় ভালো খারাপ আছে। তার মানে তোমাকে এখানে যে জিনিসটা বুঝতে হবে, আগে বুঝতে হবে মেয়েটা কেমন বা মেয়েটা সম্পর্কে জানতে হবে। ঠিক তেমনি আমার ফরম্যাট সম্পর্কে আগে জানো,
এরপরে তোমার কাছে যদি মনে হয় যে মহসিন স্যার যে ফরম্যাট দিয়েছে নম্বর পাবো না, ইউ ক্যান স্কিপ ইট। যদি মনে হয় যে মহসিন স্যার যেটা দিয়েছে সেটা নাম্বার পাবো, দ্যাট মিনস তুমি রিড ইট, তুমি পড়ে ফেলবা, ঠিক আছে? এটা তোমার উপরে ছেড়ে দিবা। আগে মেয়েটা দেখো, সরি আগে ফরম্যাটটা দেখো। সো আসো, তো তুমি লিখলা প্রাইস হাইক অথবা রোড অ্যাক্সিডেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যালার্মিং ইন রিসেন্ট টাইমস। সো এটা পড়ে ফেলবে যে এটা খুবই খুবই মানে আতঙ্কজনক। ইট ইজ নাও আ মেজর কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ইন আওয়ার কান্ট্রি। এটা শুধু বিশ্বব্যাপী না, এটা আমাদের দেশেও এখন কি উদ্বেগের বিষয়, ঠিক আছে? এরপর দেখো, আচ্ছা এখানে আমি তোমাদেরকে বলবো, শেষের দিকে একটা কথা বলবো, এখানে আমি প্যারা প্যারা করে দিছি না, তোমরা কিন্তু প্যারা করে লিখবা না। আমি এখানে তোমাদের বুঝার স্বার্থে প্যারাগ্রাফ মানে প্যারা প্যারা করে দিছি। ধরো একটা প্যারা, একটা প্যারা, একটা প্যারা, একটা প্যারা, এখানে প্যারা করে দিছি তোমাদের বুঝার স্বার্থে। কিন্তু তোমরা এখানে যখন প্যারাগ্রাফটা লিখবা, এই প্যারা লিখবা না, এই যে সরি এই যে এখানে প্যারা ইফেক্ট প্রিভেনশন এগুলো লিখবা না, তোমরা এক প্যারায় লিখবা। কারণ প্যারাগ্রাফে কি হয় না, প্যারা হয় না, বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? সবাই কি বুঝাইতে পারছি? ইয়েস। তার মানে প্যারাগ্রাফে প্যারা হয় না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এখানে ভেঙে ভেঙে লিখেছি। এবার দেখো, ক্রিয়েটিং নিউ প্রবলেমস এভরিডে, এটা প্রতিদিনই প্রবলেম তৈরি করে। টু ওভারকাম ইট, এটা থেকে বাঁচার জন্য উই মাস্ট আইডেন্টিফাই দ্য কি রিজনস বিহাইন্ড দ্য ইস্যু অ্যান্ড ইলিমিনেট দেম ফ্রম দ্য রুট। যে এটা থেকে বাঁচার জন্য আমাদের মূল যে কারণগুলো সেগুলো খুঁজে বের করতে হবে, অ্যান্ড এলিমিনেট দেম ফ্রম দ্য রুট, এবং সেগুলা কি করতে হবে, কমিয়ে আনতে হবে। এগুলো শিউরে প্লাস বইতে, হ্যাঁ এগুলা সুন্দরভাবে আমি যেভাবে দিয়েছি এই ফরম্যাটগুলো, এই যে শিউরে প্লাস বইতে কিন্তু এইভাবে দেওয়া আছে। শিউরে প্লাস বইতে দেখো এইভাবে বক্স করে দেওয়া আছে, আমি তোমাদেরকে দেখাবো। এখানে রাইটিং পার্ট আমি যেভাবে পড়াই বইতেও সেভাবে দেওয়া আছে, ঠিক আছে? তো এই যে তোমাদের যাদের বই আছে বই থেকে দেখে দেখে পড়তে পারো, বাট এখানে একটু মনোযোগ দাও, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে। তো যেহেতু এটা কজ অ্যান্ড ইফেক্ট, তো কজ অ্যান্ড ইফেক্টে তুমি ওই প্রবলেমটা কি এটা বুঝাবা, এরপরে তোমার কজ আনতে হবে, এরপরে ইফেক্ট আনতে হবে, এরপর প্রিভেনশন। কজ মানে কি, কারণ কি, এটার প্রভাব কি, এবং এটার যে প্রতিরোধ ব্যবস্থা এটা তোমার লিখতে হবে। সো এইখানে খেয়াল করে দেখো কজগুলা কি কি, যেমন সেভারাল ফ্যাক্টরস ডিরেক্টলি কন্ট্রিবিউট টু দ্য রাইজ অফ প্রাইস হাইক, রোড অ্যাক্সিডেন্ট, ডাউরি সিস্টেম, ডিফরেস্টেশন, পলিউশন, যেটা থাকুক ওই টপিকটার নাম লিখবা। এখন আসো খেয়াল করে দেখো ভাইয়াপুরা, এইবার তোমার এখানে একটু খেলতে হবে। এবার তোমার একটু কি খেলতে হবে কি ভাইয়া, ধরো তোমার এখানে আসলো রোড অ্যাক্সিডেন্ট, সরি এটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে কি রোড অ্যাক্সিডেন্টস। যারা বলতেছে ভাই নাম্বার পাবো কিনা, তারা এখন দেখো নাম্বার কেন পাবা না, তুমি অবশ্যই পাবা। দেখো দ্য মেইন কজেস ইনক্লুড কজ 1, তুমি জাস্ট হচ্ছে এই রোড অ্যাক্সিডেন্টের কি কি, এই তুমি তো জানো যে রোড অ্যাক্সিডেন্ট কেন হয়, বেপরোয়া গাড়ি চালানো হয়, যে অদক্ষ ড্রাইভারের কারণে রোড অ্যাক্সিডেন্ট হয়, অতিরিক্ত গতির কারণে রোড অ্যাক্সিডেন্ট হয়, খারাপ রাস্তার কারণে রোড অ্যাক্সিডেন্ট হয়, ট্রাফিক আইন ভঙ্গের কারণে রোড অ্যাক্সিডেন্ট হয়। এগুলো তুমি বাংলায় জানো কিনা বলো তো, সবাই বলো বাংলায় তোমরা জানো কিনা যে বেপরোয়া গাড়ি চালানো বা রেকলেস ড্রাইভিং এর কারণে হয়, এটা তোমরা সবাই জানো কিনা যে রোড অ্যাক্সিডেন্ট, ধরো আমাদের প্যারাগ্রাফটা আমরা পড়তেছি রোড অ্যাক্সিডেন্ট, তো এই রোড অ্যাক্সিডেন্ট কেন ঘটে, এটার প্রধান কারণ আমরা জানি বেপরোয়া গাড়ি চালানো, খুব মানে রেকলেস ভাবে গাড়ি চালানো। এবার আমরা জানি অদক্ষ চালক, ড্রাইভারগুলো আনস্কিল্ড হয়। আমরা জানি অতিরিক্ত গতি, ওভার স্পিডিং হয়, ওভার স্পিডিং এর পরে খারাপ রাস্তা থাকে, আবার ট্রাফিক আইন ভঙ্গ হয়। এই কারণে আমাদের কি হয়, রোড অ্যাক্সিডেন্ট হয়। এই 5টা কারণ, তুমি ভাই বাংলাদেশে বসবাস করো, তুমি এই 5টা কারণ জানো কিনা বলো, একটা হাত তোলো। হাত যদি না দেখতে পাই কিন্তু আমি মনে মনে দেখে নিব, মনের দেখা বড় দেখা রে, ঠিক আছে? ইয়েস, তার মানে হলো তোমরা কিন্তু এই কজগুলো জানো, তাহলে তুমি লিখবা ইনক্লুড কজ 1 রেকলেস ড্রাইভিং লিখবা। এবার 2 নাম্বার কজ লিখো আনস্কিল ড্রাইভার্স, ওভার স্পিডিং 3 নাম্বার লিখো, পুয়ার রোড কন্ডিশন লিখলাম। তারপরে 5 নাম্বার লিখলাম ভায়োলেন্স অফ ট্রাফিক রুলস, ফার্দার ফুয়েল মেকিং ইট মোর সিভিয়ার অ্যান্ড পারসিস্টেন্ট। এই 5টা লিখে তুমি এখানে লিখে দিবা মেকিং ইট মোর সিভিয়ার অ্যান্ড পারসিস্টেন্ট, শেষ। শিউরে প্লাস বই কোথায় থেকে পাবো? শিউরে প্লাস বই তোমরা আমাদের যে নম্বর আছে 01987446460
অথবা রকমারি থেকে তোমরা কি করতে পারো, অর্ডার করতে পারো। তাহলে এই ফরম্যাটে লিখলে ভাই তোমার নাম্বার দিবে কিনা বলো, দিবে কিনা? জাস্ট তুমি হচ্ছে যেই কারণগুলো তুমি জানো সেই কারণগুলো তুমি, এই যে রেকলেস ড্রাইভিং মানে বেপরোয়া গাড়ি চালানো, আনস্কিল্ড ড্রাইভার্স অদক্ষ ড্রাইভার চালক, তারপর ওভার স্পিডিং, পুয়ার রোড কন্ডিশন, ভায়োলেন্স অফ ট্রাফিক রুলস। ওকে, সো তুমি লিখো, দিয়ে দিলা। এবার আসো তুমি ইফেক্টগুলো কি। ড্যাশ হ্যাজ, ধরো রোড অ্যাক্সিডেন্ট হ্যাজ মেনি হার্মফুল ইফেক্টস অন আওয়ার লাইফস, যে সড়ক দুর্ঘটনা আমাদের জীবনে অনেক বেশি ক্ষতিকর প্রভাব ফেলে। এরপর ইট ক্রিয়েটস, এটা সৃষ্টি করে নিউমেরাস কমপ্লিকেশনস, বিভিন্ন জটিলতা। নিউমেরাস মানে বিভিন্ন বা অনেক বা নানা, তারপর হচ্ছে কমপ্লিকেশন মানে জটিলতা। কজেস সাফারিংস, এবং সেটা হচ্ছে ঘটায় দুর্ভোগ। অ্যান্ড ডিসরাপ্টস আওয়ার পিস, আমাদের শান্তি ব্যাহত করে। পিপল ফেস সিরিয়াস ডিফিকাল্টিস, মানুষ মুখোমুখি হয় কঠিন বা কঠোরতায় ডিউ টু দিস ইস্যু, এবং এই বিষয়ের কারণে। হুইচ রেজাল্টস ইন প্রবলেম লাইক, এখন তুমি ইফেক্টগুলা লিখবি, কি কি ইফেক্টগুলা হয়। এখন বলো তো ভাইয়া, রোড অ্যাক্সিডেন্টের কারণে কি কি, বলো কি কি ইফেক্ট হয়? যেমন প্রাণহানি ঘটে। এ ভাইয়া তুমি জানো কিনা বলো তো, হাত তুলে ফেলো। রোড অ্যাক্সিডেন্টের কারণে কি হয়? প্রাণহানি ঘটে। রোড অ্যাক্সিডেন্ট কারণে গুরুতর আঘাত বা আহত হয়, অর্থনৈতিক ক্ষতি হয়, যানজট হয়, সামাজিক দুর্ভোগ হয়। ভাইয়া জানি কিনা আমরা জানি কিনা বলো, আমরা জানি কিনা বলো। ইয়েস, আমরা মোটামুটি সবাই জানি যে এইখানে আমাদের ইফেক্টগুলো কি কি। প্রাণহানি ঘটে, বাংলা জানি না, তাহলে তুমি ইফেক্টগুলো লিখে দাও কমা দিয়ে, যে এখানে লস অফ লাইফ, সিরিয়াস ইনজুরিজ, ইকোনমিক লস, ট্রাফিক কনজেশন, সোশ্যাল সাফারিং। নাম্বার পাবা কিনা বলো। তাহলে ইফেক্টগুলো তুমি লিখে দিলা। অ্যান্ড মেনি মোর, আলটিমেটলি ইট ড্যামেজেস আওয়ার ওয়েলবিং অ্যান্ড প্রিভেন্টস আস ফ্রম লিডিং পিসফুল লাইফ। অনেক বলছে ভাই অর্থ লেখা, এই যে অর্থ দেওয়া আছে দেখো, মেইন জিনিসগুলোর অর্থ দেওয়া আছে, আর এগুলো তো সহজ, বাকি অর্থগুলো সহজ। এবার আসো, খেয়াল করে দেখো, প্রিভেনশন। এখন হচ্ছে এটা প্রতিরোধের উপায় কি। এখন প্রতিরোধের আমরা উপায়গুলো দেখব। প্রতিরোধের উপায়গুলো যদি আমরা দেখি, খেয়াল করে দেখো, কন্ট্রোলিং ড্যাশ। আচ্ছা, তোমাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, গুরুতর অভিযোগ, রোজা রমজানে বলে দিচ্ছি। অনেক শিক্ষার্থী আছো যারা একজনে কোর্স কিনে 5 জন দেখতেছো, 2 জন দেখতেছো। আমরা এরকম কয়েকজনকে পেয়ে গেছি অলরেডি। সো তোমাদের উদ্দেশ্যে বলি, যারা এইভাবে করো। আবার অনেকে টেলিগ্রাম গ্রুপে কিন্তু সবকিছু নাই, অনেকে বিভিন্ন জায়গা থেকে নেও, কিন্তু এগুলাতে না, এগুলা পাইরেটেড হয়ে যায়। সো এইখানে তোমাদের বলবো, যারা তোমরা এখানে আছো, তোমাদের বন্ধু বান্ধব এইসব উপায় করে, এটা টোটালি হারাম। তুমি কোনো জায়গা থেকে, ধরো আমাদের কাছ থেকে না করে তুমি তোমার বন্ধু বা অন্যান্য ভাই ব্রাদার থেকে নিয়েছো, সেটা কিন্তু হারাম টোটালি। এবং রোজা রমজানে এই দাবি দেওয়া কিন্তু ছাড়বো না। সো এটা আমরা অনেক পেয়েছি, এবং যারা করেছে তারা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছে। ঠিক আছে, সো এইখানে তোমরা অনেকেই থাকতে পারো, আমি জানি সবাই না, 2-1 জন, 5 জন, 10 জন এরকম আমরা ধরতেছি আস্তে আস্তে, এবং তাদেরকে জেলে, মামলা, মোকদ্দমায় নিয়ে চলে যাচ্ছি। তো এখানে তোমরা যদি এরকম কেউ থাকো, মনে করো কারো কাছ থেকে নিচে পুরোটা পাবা না, কারণ আমরা তো তোমাদের সাথে ডিরেক্ট ইন্টারেক্ট করি, সবকিছু তো আর পাবা না, তাই না? তুমি যদি ওইভাবে কিনো, ওইভাবে করো। সো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, রোজা রমজানে আমাদের টিচাররা অন্যরা বলতেছে যে যারা এরকম করতেছো ভালো করতে পারবা না, জীবনে ভালো করতে পারবা না। তোমার প্রবলেম থাকতে পারে, তুমি জানাইতে পারো আমাদেরকে, বাট দেখো তোমরা একটু খেয়াল করে দেখো, তোমরা যারা অফলাইনে পড়ো, অফলাইনে কারা পড়ো, অফলাইনে পড়ো সমস্যা নেই, যারা পড়ো তারা একটু কম্পেয়ার করো, আমরা তোমাদেরকে যে সার্ভিসটা দিচ্ছি তোমরা অফলাইনে সেই সার্ভিসটা পাচ্ছ কিনা দেখো। তোমরা অফলাইনে মাসে অনেকে 3,000, অনেকে 5,000, অনেকে 7,000, অনেকে 10,000 এরকম মাসিক ভিত্তিতে পড়ো। আর আমরা ফুল কোর্স, ওরে বাবারে 6 মাস, 7 মাস, 1 বছর ফুল কোর্স আমরা তোমাদেরকে জাস্ট
অল্প কিছু টাকায় তোমাদেরকে কোর্সটা করে, অল্প কিছু টাকা, ফুল কোর্স। মানে এটার 10 ভাগের না, আমি বলবো 20 ভাগের 1 ভাগও আমাদেরকে দিচ্ছ না, তো সেখানে কেন জালিয়াতি করো? এটা কিন্তু যাদের করে ধরায় দিবা, তোমাদের বন্ধু বান্ধব যদি করে ধরায় দিবা যে ভাইয়া এরকম করে। সো এটা টোটালি অনৈতিক, এটা হারাম। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের যদি ধরো আস্তে ধরায় দিবা, ঠিক আছে? সো এইটা দাবি, মানুষের দাবি, মনে রাখবা, মাকলুকাতের দাবি, এইটা যদি তুমি না ছড়াও, ধর তুমি কাউকে মনে কষ্ট দিছো, তার হাত পা ধরে ফেলো, ভাই আমাকে মাফ করে দাও। কারোর সাথে প্রতারণা করেছো, ভাই আমাকে মাফ করে দাও। কারোর সাথে তুমি ভণ্ডামি করেছো, ভাই আমাকে মাফ করে দেন। কারো টাকা মেরে খেয়েছো, মাফ করে দেন। কারো কটু কথা বলেছো, কাউকে তুমি মনে কষ্ট দিয়েছো, কোনো কথার মাধ্যমে, কোনো কাজের মাধ্যমে, এখনই তার হাত পা ধরে ফেলো। কারণ আজকে আমি আছি, কালকে আমি নাও থাকতে পারি। আজকে আমি এখানে কথা বলতেছি, 2 সেকেন্ডের আমার নিরাপত্তা নাই। আমি যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, যেই কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে দিতে পারে, ওই তাকে নিয়ে আয়, আজরাইল কিন্তু চলে আসবে। সো ব্যাপারটা হচ্ছে আমাদের বিন্দু মাত্র, আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, কত স্বপ্ন নিয়ে পড়াচ্ছি, কত স্বপ্ন নিয়ে তোমরা পড়তেছ, তোমরা এই যে পরীক্ষা দিতে পারবা কিনা, সামনে যে তোমাদের এক্সাম, এটা তো নিশ্চয়তা নাই। সো জীবনের হিসাব নিকাশে আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমাদের হিসাব নিকাশ কখন থেমে যাবে, কখন পাল্লায় মাপ দেওয়া হবে, আমরা কেউ জানি না। এরকম হতে পারে আমাদের পাপের পাল্লা এত ভারী হবে যেটা আমরা কোনোভাবেই আর এটাকে নতুন রূপে বাঁচিয়ে বা আমাদের যেই পুণ্যের যেই পাল্লাটা, এই পাল্লাটাকে ভারী করতে পারবো না। পাপের পাল্লা যত ভারী হবে তত তোমার পুণ্যে কি হয়ে যাবে, আস্তে আস্তে কমে যাবে, আস্তে আস্তে এটা জোর কমে যাবে। তো এই জন্য পুণ্যের যত যত সম্ভব যে কাজগুলো আছে সেগুলো তোমরা এগিয়ে নিয়ে যাও। আর ওই যে বললাম, মানুষের হক যদি তুমি কি করো, নষ্ট করো। এটা শুধু আমি এটার জন্য বলছি না, এই পৃথিবীতে আমরা যেই আছি, যেই ধর্মের আছি, যেই কর্মের আছি, আমরা যদি এই জিনিসগুলো, ছোট ছোট বিষয়গুলো মনে রাখি, আমরা আসলে খুব ভালো করে, যেমন আমার কথায় তোমরা অনেক সময় কষ্ট পাইতে পারো। আমি এখন রোজা রমজানে বলছি, ভাই আমাকে মাফ করে দাও, তোমার সামনে যে আমার সম্ভব না, তোমাকে আমি চিনিও না, যদি আমার কোনো কথায় তুমি মনে কষ্ট পেতে পারো, আমি হচ্ছে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি অ্যাপোলজি চাচ্ছি তোমাদের কাছে। এটা সবাই, এগুলো সবসময় মনে রাখবা। আল্লাহর দুনিয়ায় আমরা অনেক অনেক বড় হতে চাই, তাই না? অনেক অনেক বড় হতে চাই, বাট আসলে কি আমরা বড়? আমরা ক্ষুদ্র একটা মানুষ, আমাদের ক্ষমতা অনেক নাই। আজকে রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যত কিছু বলো, ক্ষমতা কিন্তু অল্প। সৃষ্টিকর্তা জাস্ট ইশারা দিবেন, ক্ষমতা নাই, ইশারা দিবেন, ক্ষমতা চলে আসবে। সো এগুলো আমাদের অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি মনে রাখতে হবে। মনে রাখবা, শুধু পড়াশোনা করলে হবে না। আমাদের কাছে তুমি আসতে পারো, আমাদের কাছে তুমি এই জিনিসগুলো, আজকে আমি তোমাকে এই জিনিসগুলো পড়াচ্ছি, তুমি মনে করতে পারো যে স্যারের কাছে আসছি, স্যার আমাদেরকে এগুলা পড়াবে, এটাই তো তার কাজ। কিন্তু না, একজন মানুষ হিসেবে আমাদের চিন্তা করতে হবে, একজন মানুষ হিসেবে আমাদেরকে বুঝতে হবে যে আমি যদি ভালো মানুষ হতে চাই, আমি যদি এই পৃথিবীতে পুণ্যের পাল্লা ভারী করতে চাই, তাহলে আমাকে ছোট ছোট কাজগুলো করে ফেলতে হবে। সো চেষ্টা করবা। অনেক ক্ষেত্রে আমরা দেখি, আমরা বাবা মার সাথে উচ্চবাচ্য কথা বলি, বিশেষ করে আমরা সবচেয়ে বেশি বাবা মার সাথেই রাগারাগি করি। আমি করেছিলাম ছোটবেলায়, সত্যিকার অর্থে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জায়গা থেকে ক্ষমা করুন। আমার আব্বা আম্মা, আমি মনে 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 করি যে আমার আব্বা আম্মা আমাকে কখনোই মানে ইয়ে করে নাই। কারণ আব্বা আম্মা দোয়া না থাকলে, আব্বা আম্মা কখনো বদদোয়া দেয় নাই। আব্বা আম্মা বদদোয়া দিলে হয়তো এত, আলহামদুলিল্লাহ, অনেক সফল। সো এত সফল হতাম না। বাট তোমাদের কাছে রিকোয়েস্ট, বাবা মার কাছে দোয়া নাও, তাদেরকে অনেক বেশি সেবা করো, তাদের সেবা যত্ন করো, তাদের মানে খুশি করানোর ছোট্ট ছোট্ট বিষয় দিয়েও কি খুশি করো, কথা দিয়ে, মা কেমন আছো, মারটা একটু শরীরটা, মাথাটা চিপে দাও, এই জিনিসগুলো করো। সো তুমি চিন্তা করতে পারবা না যে একটা সময় তুমি যেটা চাইবা না সেটাও তুমি পেয়ে যাবা, অনলি ফর তাদের দোয়া, আর কিছু না। সো এই জিনিসগুলো আমি তোমাদেরকে বলবো যে একজন শিক্ষার্থী হিসেবে, আমরা স্টুডেন্ট লাইফ পড়ছি না, এটা একটা ফরমেটিভ লাইফ। এটাকে তুমি যেভাবে, আমরা হচ্ছে এখন কাদামাটি আছি যারা স্টুডেন্ট আছো, সো এই কাদামাটি তুমি যেভাবে মানে গঠন করবা সেভাবেই হবে। সো যাই হোক, কথা বলতে গেলে অনেক কথা বলা লাগে, আমি আপাতত একটুকে শেষ করি। জাস্ট অনেক এগুলা বাস্তব জীবনের কথা, এগুলা হচ্ছে তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য, তোমরা যেন মনে রাখো, এগুলা আমি বলার জন্য বলছি আর কি। হ্যাঁ, আবার বলবা না ভাই সময় নষ্ট হয়েছে, নো, এই সময় তুমি এগুলো মনে রাখো ভাই, পড়াশোনার চেয়ে বেশি কাজে দিবে এটা। ভালো স্টুডেন্ট হওয়ার চেয়ে, ভালো রেজাল্ট করার চেয়ে তোমার ভালো মানুষ হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করছিলাম, এখন আমরা দেখবো প্রিভেনশন। সো দেখো, কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্ট ইজ টাফ, এটা খুব কঠিন, বাট পসিবল। এটা হচ্ছে কি পসিবল। এবার দেখো,
যে উই শুড অ্যাক্ট কুইকলি টেক স্টেপস লাইক, এবার প্রিভেনশনগুলো লিখবা। এই যে প্রিভেনশনগুলো কি কি হইতে পারে, এই রোড অ্যাক্সিডেন্টের প্রিভেনশন কি কি হইতে পারে ভাইয়া, তোমরা সবাই জানো যে রোড অ্যাক্সিডেন্টের প্রিভেনশন হইতে পারে স্ট্রিক্ট কঠোর ট্রাফিক লজ, মানে হচ্ছে কঠোর ট্রাফিক আইন আর কি, স্ট্রিক্ট ট্রাফিক লজ, প্রপার ড্রাইভার ট্রেনিং, স্পিড কন্ট্রোল অ্যান্ড মনিটরিং, ডেভেলপমেন্ট অফ রোড, পাবলিক অ্যাওয়ারনেস। তো তুমি লিখে দাও না ভাইয়া, এই পাঁচটা তুমি লিখে দাও, এই পাঁচটা তুমি জাস্ট একটু পড়বে এবং তুমি এগুলো জানো। আমি তুমি সবাই এখানে জানি যে কোনগুলো কারণ, কোনগুলো ইফেক্ট, কোনগুলো প্রিভেনশন, তুমি সুন্দরভাবে লিখে দাও। লিখে দিয়ে তুমি শেষ করো, বাই নোয়িং দ্য কজেস অ্যান্ড অ্যাক্টিং ফাস্ট উই ক্যান রিডিউস ড্যাশ, এই প্রবলেমের নাম লিখবা অ্যান্ড সলভ ইট স্টেপ বাই স্টেপ। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এই যে এইভাবে যদি তুমি লিখো তোমাকে নাম্বার দিবে কিনা, ঠিক আছে, নাম্বার দিবে কিনা, দিবে ইনশাল্লাহ, ভালো নাম্বার পাবা। এবার আসো ধরো তুমি এখন আরেকটা ধরলা খাদ্যে ভেজাল, ফুড অ্যাডাল্টারেশন। ধরো এখানে খাদ্যে ভেজাল, ধরো আমরা এখন ফুড অ্যাডাল্টারেশন, সেম ফরম্যাটে ফুড অ্যাডাল্টারেশনটা আমরা শিখবো। দেখো ফুড অ্যাডাল্টারেশন ভেঙে গেছে ফন্টটা, আচ্ছা যাই হোক, এই ফুড অ্যাডাল্টারেশনটাও সেম আমরা দেখবো। দেখো ফুড অ্যাডাল্টারেশন, এটা হচ্ছে কি ফুড অ্যাডাল্টারেশন, এগুলো ভেঙে গেল কেন বুঝলাম না। আচ্ছা আমি একটু ওকে আসো দেখাচ্ছি ফুড অ্যাডাল্টারেশন। ধরো খাদ্যে ভেজাল, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। সো ফুড অ্যাডাল্টারেশন যদি আসে আমরা সেম, দেখো সেম সেম লেখায় খালি একটু চেঞ্জ করে দিব, লেখা কিন্তু সেম। উই ফেস মেনি চ্যালেঞ্জেস ইন লাইফ ড্যাশ, এবার ফুড অ্যাডাল্টারেশন লিখলাম, ফরম্যাট একটাই, ফরম্যাট কি একটাই। সো এখানে দেখো এরপর লিখলা ইন রিসেন্ট টাইমস বা যা আছে লিখলা। এবার দেখো কজেস, সেভারাল ফ্যাক্টরস ডিরেক্টলি কন্ট্রিবিউট টু রাইজ অফ ফুড অ্যাডাল্টারেশন। এবার দেখো বলো তো ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল হওয়ার কারণগুলো কি কি আমরা কিন্তু জানি। খাদ্যে ভেজালের কারণগুলো আমরা ম্যাক্সিমাম জানি, যেমন হচ্ছে গ্রিড ফর হায়ার প্রফিট, অতিরিক্ত মুনাফা, অতিরিক্ত প্রফিট করতে চায়, ল্যাক অফ স্ট্রিক্ট লজ, কঠোর আইনের অভাব, তারপর হচ্ছে পুয়ার মনিটরিং সিস্টেম, পর্যবেক্ষণ ব্যবস্থার খুব দুর্বলতা, এরপরে তো হচ্ছে হাই ডিমান্ড ফর লো কস্ট ফুড, মানে কম খরচে, মানে খরচ কম দিয়ে খাদ্য বেশি উৎপাদন করতে চায়, এরপর হচ্ছে ল্যাক অফ কনজিউমার অ্যাওয়ারনেস, ভোক্তাদের অসচেতনতা। তার মানে এই কজগুলো আমরা জানি যে কেন ফুড অ্যাডাল্টারেশন হয়। এখানে হায়ার প্রফিট চায়, এখানে অল্প জিনিস দিয়ে বেশি উৎপাদন করতে চায়, এখানে হচ্ছে স্ট্রিক্ট ল নাই, কঠোর কোনো আইন নাই, এখানে হচ্ছে কনজিউমার অ্যাওয়ারনেস কম, যারা ভোক্তা এরা হচ্ছে অ্যাওয়ারনেস এত অ্যাওয়ার না, যে যা হচ্ছে খাইলি হবে, পেটে গেলে হবে, এরকম আমরা করি। এইখানে তোমাদেরকে যে জিনিসটা খেয়াল করব সেটা হলো তুমি এই যে কজ 1 লিখলা, কজ 2, এরকম 5টা কজ লিখে দিলে, এই যে কজ লিখে দিলা। এবার আসো আবার ইফেক্টস গুলো যখন লিখবে একই ফরম্যাট, সেম ফরম্যাটে তুমি লিখে দাও। এবার দেখো ফুড অ্যাডাল্টারেশন ইফেক্টটা কি, সিরিয়াস হেলথ ইস্যুস, আমরা জানি সিরিয়াস হেলথ ইস্যু হয়, ঠিক আছে, ফুড পয়জনিং হয়। এই যখন তুমি জাঙ্ক ফুড খাইবা, খারাপ খাবার খাইবা, তখন তোমার ফুড পয়জনিং হয় না? আমাদের অনেকে আছে ফুড পয়জনিং হয়। এবার আসো উইক ইমিউনি সিস্টেম, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় ইমিউনি সিস্টেম। উইক ইমিউনি সিস্টেম হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ইয়ে করে দেয়। ভাইয়া যে আমি তোমাদের 2টা প্যারাগ্রাফের ক্লাস নিব বা 3টা, তো আজকে যেগুলো দিয়েছি এখানে আজকে অনেকগুলো আছে, এগুলোর মধ্যে ম্যাক্সিমাম কমন পড়বে। তারপরও ভাই আরও কয়েকটা 2টা একটা ক্লাস নিব, ওই ক্লাসে তুমি বাকিগুলো পেয়ে যাবা।
বাট এগুলো সব পড়ে ফেলতে পারে একটা ফর্মেট দিয়ে। এখন তুমি যদি বলো ভাই আমার জীবনে একটা ফর্মেটই পড়বো, এই একটাই দেন, না ভাই, এক একটা এক এক স্টাইল, 3-4টা ফর্মেট পড়লে তুমি মোটামুটি যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবা। ওকে, এরপর দেখো লস অফ নিউট্রিশনাল ভ্যালু, যখন তুমি খাদ্যে ভেজাল দিবে এটা পুষ্টিগুণ কমে যায়, ইফেক্ট পড়ে এখানে। এবার হচ্ছে ইনক্রিজ মেডিকেল এক্সপেন্স, এবং চিকিৎসা খরচ বেড়ে যায়। আমাদের দেশে ডাক্তাররা বেশি সচেতন করে না যে ভালো খাবার খান, কারণ ভালো খাবার খাইলে তো তুমি আবার ডাক্তার কাছে যাবা না, ঠিক আছে। এরপর দেখো এটার প্রতিরোধগুলো লিখবে প্রিভেনশনের জায়গায়, এই যে এখানে দেখো প্রিভেনশনগুলো, তো প্রিভেনশনগুলোতে কি কি লিখবা, যেমন আমরা জানি ইমপ্লিমেন্টিং স্ট্রিক্ট ফুড লজ, স্ট্রেংথেনিং মনিটরিং সিস্টেম, পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এনকারেজিং অর্গানিক ফুড প্রোডাকশন, প্যানালাইজিং ফুড অ্যাডাল্টারেশন, যারা ফুড খাদ্যে ভেজাল দেয় তাদেরকে শাস্তি দেওয়া। সো এই জিনিসগুলো কিন্তু আমরা জানি, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি। সো এখানে তোমাদেরকে এভাবে লিখে দিবা। এবার দেখো আরেকটা প্যারাগ্রাফ ধরো, আমরা এখন আরেকটা প্যারাগ্রাফ দেখব, এটা হচ্ছে কি প্রাইস হাইক, খুব ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ, প্রাইস হাইক। দেখো এই প্রাইস হাইক আসলে তুমি কিভাবে দিবা, একই সিস্টেম। দেখো এই একটা ফর্মেটই তুমি এই জিনিসগুলো বসাবা। কিভাবে বসাবা, তুমি আগে কজগুলা দেখো, লেখাগুলো তো সেম তাই না, লেখাগুলো ধরো তোমার সেম, তুমি চাইলে চেঞ্জ করতে পারো, তোমরা চাইলে চেঞ্জ করে লিখতে পারো, আমি এখানে যেভাবে লিখছি এইভাবে নাও লিখতে পারো, তোমরা চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই। সো খেয়াল করে দেখো ভাইয়া ফরম্যাটটা অনেক ভালো লেগেছে, হ্যাঁ অনেক স্টাডি করে এগুলা করা আমি চেষ্টা করি, আমার স্টুডেন্ট তোমরা যারা আছো এই জন্য কষ্ট লাগে যে তোমরা কোনোভাবেই এই জালিয়াতিগুলা করবা না, আমাদের সাথে চিটারি করবা না, বাটপারি করবা না। কেউ যদি করো ভালো করতে পারবে না জীবনে, কারণ এটা দাবি তোমাদের, এটা আমি কি বললাম, এটা দাবি রাখতেছি, এটা তুমি দুনিয়ায় আখিরাতে সব কিছু তোমার কি তো এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা এবার দেখো কি বলেছে, এই যে প্রাইস হাইকের দ্রব্যমূল্য যে বাড়তেছে এটার কারণগুলো তুমি লিখতে ভাই এখানে। এই যে অনেকে বলছে ভাইয়া আমরা কি ফুল মার, ধরো তোমার 10 বা 15 12 যত মার্কে হোক, টিচাররা 10-এ 10 দেয় না, এটা তো জানো। টিচাররা ভালোবাসে সর্বোচ্চ মার্ক 8 দিতে, এটা জানো তো নাকি? আচ্ছা বইটা আর এইটা কাছাকাছি, বই এটা কাছে, বইতে একটু বেশি বড় করে লেখা, কারণ হচ্ছে বইটাতে অনেকে বই মুখস্থ করে যায় পরে লিখতে পারে না, এই জন্য একটু বেশি দেওয়া, বেশি দিলে কম লেখাটা আসবে। এবার আসো খেয়াল করে দেখো এইখানে যে জিনিসটা, অনেকে বলে ভাইয়া 10-এ 10 দেয় কিনা, তোমার এ প্লাস পাইতে লাগবে কত, 10-এ 8, মানে খুব কম সংখ্যক। আমার মনে হয় 100 জনের ভিতরে 5 জন শিক্ষক, 5 জন না 2 জন শিক্ষক 10-এ 10 দিতে ভালোবাসে, ম্যাক্সিমাম টিচার রাইটিংয়ে নাম্বার দিতে চায় না, এটা মানে সত্য। তবে ভালো লিখলে তুমি ভাই 8-9 পাবা, ভালো লিখলে তুমি 8-9 পাবা। আমি তোমাকে বলবো না যে ভাইয়া আমি কখনো গ্যারান্টি দিতে পারবো না তুমি 10 পাবে, কারণ টিচার অনেক ভালো লিখলেও 10 দেয় না, সত্য কিনা বলো? এটা কি আমার হাতে? যদি তুমি আমার কাছে লিখতে, আমার কাছে খাতা আসতো, আমি তাহলে বলতাম যে হ্যাঁ তুমি এত পাবা। সো এই জিনিসগুলো আসলে বললেই হয় না, এই জিনিসগুলো আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছিলাম যে আসলে আলটিমেটলি টিচাররা এটা তার মন মানসিকতার উপর, ঠিক আছে, এগুলোর উপরে ডিপেন্ড করে আসলে নাম্বারটা হয়। সো আমাদের এই জিনিসগুলো আসলে মাথায় রাখতে হবে। এবার আসো আমরা যদি খেয়াল করি, ওকে বা ইফেক্ট অ্যান্ড প্রিভেনশন কিভাবে লিখবে, এই যে সেম ভাবে, এই যে ড্যাশ হ্যাজ মেনি হার্মফুল ইফেক্টস ইন আওয়ার লাইফস ইট ক্রিয়েটস, এবার কি ইফেক্টগুলো কি কমা দিয়ে লিখবা, এই যে আচ্ছা আমি দেখাই দিচ্ছি। এবার আসো কজগুলা কি কি, ধরো প্রাইস হাইকের কজগুলো আমরা জানি, চাহিদা বৃদ্ধি পাইলে আমাদের প্রাইস হাইক বাড়ে, যখন দেখবে চাহিদা বৃদ্ধি পায়, যেমন হচ্ছে রমজানে তেল, যারা এলাকায় থাকো, বাড়িতে থাকো, বা যারা সাংসারিক মানে একটু তোমাদের রান্নাঘরে যাও, তারা বুঝতে পারবা যে রমজানে অনেক বেশি কি হয়, অনেক বেশি তেল হচ্ছে না ভাই রে, এটা কি বলে তা আমি না, খেয়াল করে দেখো অনেক বেশি ধরো তেল ইউজ হচ্ছে, তখন দাম বেড়ে, চাহিদা বেড়ে যায়, তখন হচ্ছে দেখবা যে কোনো কোনো প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে। এরপরে যে সাপ্লাই চেইন, সরবরাহ শৃঙ্খলা ব্যাহত, সাপ্লাই চেইন ডিসরাপশন হয়, ইনফ্লেশনের কারণে, মুদ্রাস্ফীতির কারণে প্রাইস হাইক, মানে দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি হয়,
তারপরে দেখো ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগের কারণে দাম বেড়ে যায়। গভর্নমেন্ট পলিসি, সরকারের নীতির কারণে দাম বেড়ে যায়। সো এই কমন যে কজেসগুলো তুমি এই যে এখানে 1 2 3 4 এভাবে লিখে দিবা। আর ইফেক্টগুলা দেখো, ইফেক্টগুলা কি? রিডিউসড পারচেসিং পাওয়ার, আমাদের ক্রয় ক্ষমতা কমে যায়। যখন দাম বেড়ে যায়, যেখানে লাগতো ডাল 1 কেজি কিনতে, তখন তুমি 500 গ্রাম কিনবে, আর তুমি হচ্ছে আধা কেজি কিনবে। তার মানে ক্রয় ক্ষমতা কমে যায়, মুদ্রাস্ফীতির চাপ মানে ইনফ্লেশনারি প্রেশার থাকে। তারপর দেখো ইকোনমিক ইনস্টেবিলিটি, অর্থনৈতিক অস্থিরতা চলে আসে। তারপর হচ্ছে সোশ্যাল আনরেস্ট, সামাজিক অস্থিরতা চলে আসে। তারপর দেখো ইম্প্যাক্ট অন লো ইনকাম হাউসহোল্ডস, যারা নিম্ন আয়ের মানুষ তাদের উপর বেশি প্রভাব পড়ে। তো তুমি এগুলা কমা দিয়ে ধরো, এই যে এখানে ইফেক্টগুলা একটার পর একটা এই কমা দিয়ে এই 5টা লিখে দিবে, শেষ। এই জাস্ট এইখানে এই ইফেক্টের জায়গাগুলা তুমি লিখে দেবে, আর বাকিগুলা তুমি সেম রাখতে পারো। ওকে, বুঝাইতে পারছি? এরপরে দেখো প্রিভেনশন। আমরা জানি প্রিভেনশন কি হইতে পারে? রাজস্ব মুদ্রা নীতি, ফিসক্যাল অ্যান্ড মনিটারি পলিসি, যে সরকার চাইলে এই প্রাইস হাইকটা কমাইতে পারে। কিভাবে? সেটা হলো ফিসক্যাল অ্যান্ড মনিটারি পলিসি, রাজস্ব এবং মুদ্রা নীতির মাধ্যমে। এরপরে খেয়াল করে দেখো রেগুলেশন অফ মার্কেটস, মার্কেটের যে নিয়ন্ত্রণ বা বাজার যে নিয়ন্ত্রণ, এটা করতে পারবে। তারপরে দেখো ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোতে বিনিয়োগ করতে হবে। প্রাইস কন্ট্রোল অ্যান্ড সাবসিডিজ, যে প্রাইস কি কন্ট্রোল করতে হবে। প্রমোশন অফ কম্পিটিশন ইন মার্কেটস, বাজার প্রতিযোগিতা বৃদ্ধি করতে হবে। ধরো মানে কমানোর, মানে কম দামের প্রতিযোগিতা বাড়াইতে হবে। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে শেষ করতে হবে। তাহলে এখানে প্রিভেনশনগুলো তুমি এই যে এখানে লিখবা, এই যে এখানে একটার পর একটা ওই যেগুলো আছে এগুলো লিখে দিবা। তো সবাই দেখছো ভাইয়া, বুঝছো সবাই? একটু বলো কমেন্টে। জি 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 ক্যারসেন, জি দিয়ে দেন। ওকে, ক্লিয়ার সবাই? সো প্রাইস কিভাবে তুমি লিখে দিবা। এবার আসো, ধরো তোমার আসলো ডিফরেস্টেশন, বৃক্ষ নিধন। ডিফরেস্টেশন যদি আসে, তো আমরা জানি বৃক্ষ নিধনের কজগুলা কি কি? কজগুলা কি কি? যেমন কৃষিজ সম্প্রসারণ, এগ্রিকালচারাল এক্সপেনশন হয়, এই কারণে আমাদের গাছ কাটে ফেলে। লগিং অ্যান্ড টিম্বার এক্সট্রাকশন, কাঠ সংগ্রহ, এই যে কাঠ আমরা কি করি, কাঠ দরকার হয় আমরা গাছ কাটে ফেলি, ওইখান থেকে আমরা কাঠ দিয়ে ফার্নিচার করি। তারপরে দেখো আরবানাইজেশন এন্ড ইনফ্রাস্ট্রাকচার, দেখবা তোমাদের এলাকায় আমাদের এলাকায় অনেক গাছপালা আছে, এরকম জায়গা কাইটা মানুষ ঘর করতেছে, ওইখানে বসত বাড়ি বানাচ্ছে। এই যে আরবানাইজেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, নগরায়ন অবকাঠামো উন্নয়ন। এই যে ঢাকার আশেপাশে অনেক জায়গা ছিল, অনেক গাছপালার মতো লাগানো জায়গা ছিল, ওগুলা কেটে এখন কি নগরায়ন হচ্ছে। এরপরে দেখো মাইনিং অ্যাক্টিভিটিস, খনি খনন কার্যক্রম। যখন খনি উত্তোলন বা খনি খনন কার্যক্রম হয়, তখন তো গাছপালা কাটতে হবে, এরপর না ভিতরে কি করবে, খনন করবে, তাই না? এরপর দেখো ফরেস্ট ফায়ার্স, বনে আগুন, অনেক হচ্ছে বনে আগুন দিয়ে দেয়। ওকে, সো তুমি এই যে এখানে লিখো কজগুলা, এখানে কজগুলা লিখে ফেলো। এবার দেখো ইফেক্টগুলো কি কি হয়। জীববৈচিত্র্যের ক্ষতি হয়, লস অফ বায়োডাইভার্সিটি, ডিসরাপশন অফ ইকোসিস্টেম, পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়, স্বাভাবিক। বৃক্ষ নিধন করলে তোমার কি হচ্ছে। এরপর দেখো ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড কার্বন, জলবায়ু পরিবর্তন ও কার্বন নির্গমন হয়। তারপর হচ্ছে মাটির ক্ষয় অবক্ষয় হয়, ঠিক আছে। এরপর হচ্ছে ইম্প্যাক্ট অন ইন্ডিজেনিয়াস কমিউনিটিস, আদিবাসী জনগোষ্ঠীর উপর প্রভাব ফেলে, ঠিক আছে। এবং প্রিভেনশনগুলো তুমি লিখো, সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট, টেকসই বন ব্যবস্থাপনা, বন ব্যবস্থাপনা তোমার প্রিভেনশনের মধ্যে থাকে, ঠিক আছে। তারপরে খেয়াল করে দেখো রিফরেস্টেশন অ্যান্ড অ্যাফরেস্টেশন, পুনরায় বনায়ন এবং বনায়নের প্রচেষ্টা। তারপরে দেখো ইমপ্লিমেন্টেশন অফ স্ট্রিক্ট কনভারসেশন পলিসি, এই যে আমাদের সংরক্ষণ নীতি, বন সংরক্ষণের নীতিগুলা বাড়াতে হবে। এরপরে দেখো তোমাদের ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড এগ্রিমেন্ট, যে আন্তর্জাতিক সহযোগিতা নিতে হবে। তার মানে কি বুঝাচ্ছে, তুমি হচ্ছে জাস্ট এই জিনিসগুলা কিন্তু তুমি জানো, তুমি হচ্ছে এই ফরম্যাটটা এক রেখে তুমি ওই লাইনগুলো, ওই কজগুলো ভিন্ন লিখো, ইফেক্টগুলো ভিন্ন লিখো, প্রিভেনশনগুলো ভিন্ন লিখো, তুমি নাম্বার পাবা ইনশাল্লাহ। তুমি কি নাম্বার পাবা, বুঝাইতে পারছি?
তো সেম, আচ্ছা এখানে তো ভেঙে গেছে, আমি জাস্ট একটু গ্লোবাল ওয়ার্মিং বলো, সেম তোমাদের তোমাদের এনভায়রনমেন্ট পলিউশন বলো, এই যে পরিবেশ দূষণ, তারপরে হচ্ছে তোমাদের ডরি সিস্টেম বলো, ঠিক আছে, বা তোমাদের স্মোকিং, ড্রাগ এডিকশন, এগুলো প্রত্যেকটা আমার দেওয়া আছে। আমি এই যে এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা দেওয়া আছে। জেন্ডার ডিসক্রিমিনেশন বলো, এগুলো তোমরা সেম ফরম্যাট, দেখো ফরম্যাট একটাই, আমি যদি তোমাদেরকে দেখাই, ফরম্যাট কিন্তু একটাই। এই একটা ফরম্যাট তুমি হচ্ছে সব জায়গায় কি করবা, ধরো ডাউরি সিস্টেম আছে, জেন্ডার ডিসক্রিমিনেশন আছে, এগুলো কেন ঘটে, জেন্ডার ডিসক্রিমিনেশন কেন হয়, ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা এখানে দেখবা। আবার ধরো হচ্ছে যেমন এখানে যৌতুক প্রথা, ফরম্যাট কিন্তু একটাই, দেখো ফরম্যাট কি একটাই, এই যে এখানে ফরম্যাটটা সেম। আমি তোমাদেরকে বলছিলাম প্যারাগ্রাফে কোনো প্যারা আকারে লিখবা না, এই যে প্যারাগ্রাফে ইন্ট্রো কথাটা লিখবা না, ইফেক্ট কজেস কথাটা লিখবা না, ইফেক্ট কথাটা লিখবা না, প্রিভেনশন কথাটা লিখবা না, কনক্লুশন কথাটা লিখবা না, এগুলো কিন্তু থাকবে না। এই যে এখান থেকে শুরু হবে, এই লাইনটা এখান থেকে শুরু হবে, আবার এই লাইনটা এখান থেকে শুরু হবে, এক প্যারায় হবে, ঠিক আছে, আলাদা আলাদা প্যারা করে লেখা যাবে না। প্যারাগ্রাফ আমি তোমাদেরকে, ওকে, সো সেম জিনিস, সেম জিনিস। যেমন এখানে দেখো যৌতুক প্রথা কেন হয়, কারণটা কি, আমরা জানি সোশ্যাল নর্মস অ্যান্ড ট্র্যাডিশন, সামাজিক প্রথা ঐতিহ্য। অনেক ফ্যামিলি আছে যে 15-16 বছর হইলেই বিয়েটা দিয়ে দেয়, এটা একটা তাদের সামাজিক প্রথা। দেখো এবার দেখো লিঙ্গ বৈষম্যর কারণে আমরা জানি ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে মেয়েদেরকে একটু তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয়, এই যে লিঙ্গ বৈষম্য। লোভ, অনেকে গ্রিড বলে, এ অমুক ছেলা, আরে পোলা একখান পাইছি রে, ঘটকায় সে কি বলে, পোলা একখান পাইছি, পোলা তো নয় যেন আগুনের গোলা, আরে সুযোগ পাবি না, এখনো দিয়ে দে মেয়েটার বিয়া, মেয়ের বয়স 15 হয়েছে, সমস্যা কি, তুই যদি এখন বিয়া না দেস এই পোলা আগুনের গোলা আরেকজন নিয়ে যাবে, তা আগুনের গোলাটার এখন তোর ঘরে নিয়ে আয়, এরকম লোভ দেখায়। এই ঘটকরা বেশি করে, বুঝছো, এরকম লোভ দেখায়। তারপরে দেখো প্রেশার ফ্রম ইন লজ, শ্বশুর বাড়ির চাপ থাকে, ঠিক আছে। সো এখানে লোভের বিষয়টা একটু খেয়াল করে দেখো, লোভের বিষয়টা এমন লোভ দেখায়, পরে কয় এই পোলা তো আগুনের গোলা, তুই এক কাজ কর, পোলারে একটা বাইক কিনা দে, তুই পোলারে একটা 10 লাখ টাকার একটা চেক লেখা দে, এরকম লোভ দেখায়, যে পোলার পাবি না, এই পোলা কিন্তু জোস, পোলার টাকা দিয়ে হইলো তুই নিয়ে নে, ঠিক আছে। এরপর দেখো লিগাল অ্যাম্বিগুইটি, আইনের অস্পষ্টতা, আমাদের দেশে এগুলো আছে কিন্তু আইনের অস্পষ্টতা আছে। আচ্ছা এরপর দেখো ফাইন্যান্সিয়াল স্ট্রেন অন ফ্যামিলিজ, এটা ইফেক্টগুলো হয়, পরিবারে আর্থিক চাপ হয়, ভায়োলেন্স মানে সহিংসতা ঘটে নারীর প্রতি, তারপর লিঙ্গ বৈষম্য হয়, ঠিক আছে, বিবাহ বিচ্ছেদ বেড়ে যায় এই যৌতুক প্রথার কারণে, তারপরে নারীর স্বায়ত্তশাসন খর্ব করা হয়, কমিয়ে দেওয়া হয়। এবার প্রিভেনশনগুলো লিখবে, যে একই জায়গায় যে প্রিভেনশনগুলো লিখবে, প্রিভেনশনগুলো লিখো যে লিগাল আইন প্রয়োগ করতে হবে, ঠিক আছে। এরপর দেখো আইন প্রয়োগের পরে দেখো লিগাল পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যৌতুক প্রথার বিরুদ্ধে আমরা কি করি ক্যাম্পেইন দেখি। তারপর হচ্ছে নারীর ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট অফ ওমেন থাকবে, কমিউনিটি ইন্টারভেনশন, সামাজিক হস্তক্ষেপ থাকবে, সাপোর্ট সিস্টেম থাকবে, সহায়তা ব্যবস্থা থাকবে, এই জিনিসগুলো থাকে। সো একই জিনিস ভাইয়া, জাস্ট একটা ফরম্যাট তোমাদেরকে শিখিয়ে দিলাম, জাস্ট এই কথাগুলো তুমি মনে রাখবা, এখান থেকে পড়ে ফেলবা, আশা করি আর প্রবলেম হবে না। এবার আসো কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, শেষ আমাদের এই ফরম্যাট দিয়ে তুমি অনেকগুলা প্রায় 11-12টা প্যারাগ্রাফ লিখতে পারবা, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট, বুঝছো, এগুলা খুবই ইম্পর্টেন্ট যেগুলো দেখাইলাম। তো পারবা কিনা বলো ভাই, ইন্ট্রো কজ ইফেক্ট এগুলো লিখবো না, না এগুলো যদি কম্পোজিশন, আচ্ছা তুমি চাইলে যদি এগুলো কম্পোজিশন আসে, যদি তোমরা কোথাও দেখো যে কম্পোজিশন আসছে, তোমরা কম্পোজিশনের সময় যখন মনে রাখবা কম্পোজিশন আসলে তোমরা ইন্ট্রো এগুলো লিখতে পারো, ঠিক আছে, ইন্ট্রোডাকশন, ঠিক আছে, তারপরে কজ ইফেক্ট এগুলো লিখতে পারো তোমাদের কম্পোজিশন আসলে। সো তোমাদের কম্পোজিশন না আসলে ভাই প্যারাগ্রাফে এক প্যারায় লিখতে হবে, শেষ, বুঝছো। তো যাই হোক, আমি তোমাদেরকে এখন আরেকটা ফরম্যাট দেখাবো, এটা তোমাদের জন্য লেস মোটামুটি ইম্পর্টেন্ট। সো কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্টের বিষয়গুলো যদি দেখি, কেন এগুলো ভেঙে গেছে, শেট,
ওকে, আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। এটা তোমরা এমনি পারবা, দেখলেই বুঝতে পারবা। ওকে, আসো তোমাদেরকে এখন দেখাই কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফগুলো কি। কম্পারিজন কন্ট্রাস্ট প্যারাগ্রাফ মানে কি? তুলনা করবে, যেমন সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ, যে শহুরে জীবন এবং গ্রাম্য জীবন এই দুইটার মধ্যে জিনিসগুলো থাকে, ঠিক আছে? শহুরে জীবন অথবা গ্রাম্য জীবন, অথবা ধরো মডার্ন মিউজিক, ফোক মিউজিক, এই জিনিসগুলো যদি এই রিলেটেড যদি আসে তাহলে তোমরা কিভাবে লিখবা? ফরম্যাট একটাই, দেখো ফরম্যাট একটাই, এই ফরম্যাট। দ্য ডিফারেন্সেস ইন ভেরিয়াস অ্যাসপেক্টস অফ লাইফ হাইলাইট বোথ বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ইস, যে আমাদের জীবনে বিভিন্ন জিনিসের বেনিফিটও থাকে, আবার এটার ক্ষতিকর দিকও থাকে, ঠিক আছে? এরপরে তুমি প্যারাগ্রাফের নাম লিখলা, ধরো সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ। ধরো আমরা এখানে সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ আসলো, কি আসলো? সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ। তাহলে সিটি লাইফ ওই প্যারাগ্রাফের নামটা লিখবা, প্যারাগ্রাফের নামটা লিখে এই যে হ্যাজ ইটস ওন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ ইটস ফিল্ড লিখলাম। লেটস এক্সপ্লোর, চলো আমরা দেখি হাউ দিস ডিফারেন্সেস, এই পার্থক্যগুলো শেপ আওয়ার লাইফস, এটা আমাদের কীভাবে জীবনকে গঠন করে, ইনফ্লুয়েন্স আওয়ার চয়েস, আমাদেরকে কিভাবে প্রভাবিত করে, অ্যান্ড ইম্প্যাক্ট সোসাইটি, সমাজকে কিভাবে প্রভাবিত করে। সো এইখানে খেয়াল করে দেখো, বা কম্পারিজন, হ্যাঁ এটা কম্পারিজন আর কন্ট্রাস্ট একই কথা, কম্পেয়ার বা কন্ট্রাস্ট একই জিনিস। সো খেয়াল করে দেখো এখানে তোমাদের কিভাবে লিখবা, যে ওয়েন উই কম্পেয়ার, প্রথম বিষয় দ্বিতীয় বিষয়, যেমন ওয়েন উই কম্পেয়ার রুরাল লাইফ অ্যান্ড ভিলেজ, আরবান লাইফ অথবা সিটি লাইফ, এই যে প্রথম বিষয় মানে ধরো এটা সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, উই ফাইন্ড, আমরা পাই বোথ সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্স, আমরা কিছু মিল পাই আবার কিছু পার্থক্য পাই, কিছু মিল পাই বা পার্থক্য পাই। এবার সে ড্যাশ ইজ অফেন ক্যারেক্টারাইজড বাই, এই যে প্রথম বিষয়, ধরো আমরা লিখবো সিটি লাইফ, এবার লিখবা সিটি লাইফ ইজ অফেন ক্যারেক্টারাইজড বাই আরবান, ক্রাউডেড, নয়েজি। কারণ আমরা জানি শহরে জীবন কি হয়, অনেক বেশি মানুষ থাকে, ভিড় থাকে এবং অনেক বেশি বিশৃঙ্খলা থাকে, অনেক বেশি কি থাকে, বিশৃঙ্খলা থাকে, তাই না? থাকে কি না? এটা লিখলা, এই যে দেখো প্রথমে এটা লিখলা। তো এখানে যে জিনিসটা হচ্ছে হুইচ প্রোভাইড, যেটা আমাদের কি দেয়, এনভায়রনমেন্ট দেয়, পরিবেশগুলা কি, নগর, ভিড়, শব্দ, এই ওয়ার্ডগুলো দিবা। আচ্ছা আমি একটু লিখে লিখে দেখাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো তুমি ধরো প্রথম বিষয়টা লিখলা যে সিটি লাইফ, এই যে সিটি লাইফ ইজ অফেন ক্যারেক্টারাইজড বাই এনভায়রনমেন্ট, কি লিখলা? এনভায়রনমেন্ট। সিটি লাইফ ইজ অফেন ক্যারেক্টারাইজড বাই এনভায়রনমেন্ট হুইচ প্রোভাইড, এখন কি প্রোভাইড করে এনভায়রনমেন্ট? এখানে আরবান থাকে, তারপর হচ্ছে ক্রাউডেড থাকে, নয়েজি থাকে, ঠিক আছে? এইটা দিলা। এরপর তুমি দিলা সুবিধাগুলো, সিটি লাইফের সুবিধাগুলো কি কি। এটা দেওয়ার আগে তুমি হচ্ছে এই যে এটা রুরাল লাইফের এনভায়রনমেন্ট কেমন হয়, রুরাল লাইফ, যেমন আমরা যারা গ্রামে থাকি, ন্যাচারাল, প্রাকৃতিক, সব কি প্রাকৃতিক, ঠিক আছে? আবার খুব শান্ত থাকে, স্পেশাস, নিরিবিলি থাকে, অনেক জায়গা থাকে, অনেক জায়গা। তার মানে দেখো তুমি যখন লিখবা এনভায়রনমেন্ট হিসেবে ক্যারেক্টারাইজ করবা, তুমি যখন এনভায়রনমেন্ট দিয়ে ক্যারেক্টারাইজ করবা তখন সিটি লাইফে কি কি বলবা, যে এটা হচ্ছে আরবান, এটা ক্রাউডেড এবং নয়েজি। এটা কি তুমি জানো না ভাই? যারা শহরে থাকো অনেক নয়েজি না, অনেক বেশি ক্রাউডেড না, অনেক বেশি শহুরে না, লিখলাম। এবার দেখো অন দ্য আদার হ্যান্ড ভিলেজ লাইফ, ভিলেজ লাইফ অফার্স, তাহলে ভিলেজ লাইফ কি করে? ভিলেজ লাইফ হচ্ছে তোমাকে কি দেয়? ন্যাচারাল, কোয়াইট, স্পেশাস দেয়। এবার এছাড়া কি কি সুবিধা দেয়? তার সুবিধাগুলো কি? সিটি লাইফ কি কি সুবিধা দেয়? অ্যাডভান্স হেলথ কেয়ার, এন্টারটেনমেন্ট, বেশি দেখবা উন্নত চিকিৎসা থাকে, বিনোদনের প্রচুর ব্যবস্থা থাকে, ঠিক আছে, অ্যাবান্ডেন্ট ফ্যাসিলিটি, প্রচুর সুযোগ সুবিধা থাকে। আর রুরাল লাইফে লিমিটেড সুযোগ সুবিধা, বেসিক ফ্যাসিলিটিস থাকে, অত বেশি থাকে না। এবার আসো তৃতীয়তে তুমি লিখতে পারো যে এখানে জব অপরচুনিটিস অনেক বেশি থাকে,
আর এখানে এগ্রিকালচারাল বেসড জব অপরচুনিটি কম থাকে, এলাকায় জব অপরচুনিটি খুব কম থাকে। এবার দেখো এখানে ট্রান্সপোর্টেশন যখন দেখবা, পাবলিক ট্রান্সপোর্ট অনেক বেশি থাকে, ট্রাফিক অনেক বেশি, যানজটও থাকে। আর এখানে হচ্ছে প্রাইভেট ভেহিকেল থাকে, ঠিক আছে, লেস ট্রাফিক। ব্যক্তিগত যানবাহন সাইকেল থাকে, ঠিক আছে, হুন্ডা থাকে, রিক্সা থাকে, এগুলো। সো কমিউনিটি, এবার দেখো কমিউনিটি কি থাকে, ইন্ডিভিজুয়ালিস্টিক ডাইভার্স পপুলেশন। মানে দেখবার ইন্ডিভিজুয়ালিস্টিক মানে কি, শহরে একজন আরেকজন খোঁজ খবর নেয় না, শহরে একজন আরেকজন কি খোঁজ খবর নেয় না। আর গ্রামে কি ক্লোজ নিট, একতাবদ্ধ থাকে তারা, কমিউনিটি ওরিয়েন্টেড, সম্প্রদায় ভিত্তিক। তারা দেখবা যে বাড়ির সবাই একসাথে বসে আড্ডা দেয়। আর এখানে পাশের মানে আমার পাশের ফ্ল্যাটে কে আছে আমি ভালো করেই জানি না। সো এই জিনিসগুলো তুমি জাস্ট লিখে দিবা সেম ভাবে প্রত্যেকটা। ধরো এখানে যদি আসে ফোক মিউজিক অ্যান্ড মডার্ন মিউজিক, তো ফোক মিউজিকের অরিজিন কি, ট্রেডিশনাল কালচারাল হেরিটেজ, এই যে এই ওয়ার্ডগুলো, ট্রেডিশনাল কালচারাল হেরিটেজ, আর এটা হচ্ছে কন্টেম্পোরারি ইনফ্লুয়েন্স বাই কারেন্ট ট্রেন্ডস, এভাবে লিখে দিবা। আবার দেখো ফোক মিউজিকের বাদ্যযন্ত্র কি কি, ফোক মিউজিকের আমরা হচ্ছে বাদ্যযন্ত্র হচ্ছে অ্যাকোয়াস্টিক ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্টস, আর যেগুলো মডার্ন মিউজিক ইলেকট্রিক ডিজিটাল ইনস্ট্রুমেন্ট থাকে। এরপর দেখো যে ফোক মিউজিকের লোকসঙ্গীতের ইয়েগুলো থাকে, স্টোরিজ, আগের যে গল্প, ঠিক আছে, কালচারাল টেলস, সাংস্কৃতিক যে কাহিনীগুলো আছে এগুলো থাকে। তারপর হচ্ছে ভ্যারিড অফেন রিফ্লেক্টিং কারেন্ট ইস্যুস, এইভাবে। এরপর দেখো উপস্থাপনা কোথায় হয়, ফোক মিউজিক হচ্ছে লাইভ, ঠিক আছে, এবং কমিউনিটি, একটা মানুষ বসে বলে গান ধরো। আর এখানে হচ্ছে অনেক বেশি কি করতে হয়, স্টুডিও লাইট, তারপর হচ্ছে সাউন্ড, ঠিক আছে, স্টেজ, যারা আমরা দেখি যে মডার্ন মিউজিক এরকম থাকে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো থাকে। আর এখানে লোকাল কালচার থাকে, আর এখানে গ্লোবাল থাকে বা ডাইভার্স অডিয়েন্স থাকে, বিভিন্ন ধরনের অডিয়েন্স থাকে। সো এই জিনিসগুলো জাস্ট তুমি এখানে বসায় দিবা। দেখো সেম যদি টেকনিক্যাল এডুকেশন, কারিগরি শিক্ষা এবং সাধারণ শিক্ষার মধ্যে যদি পার্থক্য আসে, তাহলে এই সেম জিনিস থাকবে, জাস্ট তুমি দেখবা ফোকাস করে কোথায়, প্র্যাকটিক্যাল স্কিল, এটা লিখে দিবা, হ্যান্ডস অন ট্রেনিং। এই যে কথাগুলো যদি তুমি একটু লিখে দিতে পারো, এগুলো মেন, কিন্তু এগুলাই মেন, এটা তো একটা ফরম্যাট। আর এই ফরম্যাটে খালি এই যে মাল মশলাগুলো বসাই দিবা। আমরা তো সবাই জানি চাল দিয়ে ভাত রান্না করা যায়, আবার চাল দিয়ে বিরিয়ানিও রান্না করা যায়। তো ভাত মানে কি, কিছুই দিচ্ছ না। আর বিরিয়ানি মানে কি, ধরো আমরা অনেকে বলি না এক ফরম্যাটে সব শেষ, ওটা হচ্ছে ভাত। আর ভাইয়া যেটা দিলাম বিরিয়ানি, বিরিয়ানি মধু মধু, এটা হচ্ছে কি বিরিয়ানি, সিন্নি সিন্নি। এই যে এই বিরিয়ানির যে আইটেমগুলো, এই যেখানে মাল মশলা দিবা, তোমার নম্বর বেড়ে যাবে। আমি বুঝাইতে পারছি? সো এইখানে প্যারাগ্রাফে তোমার ইন্ট্রোডাকশন, বডি অথবা ইন্ডিং এগুলো লেখার দরকার নাই, এগুলো এক প্যারা হবে। ভাই বুঝো না কেন, বলো প্যারাতে প্যারা নাই, বলো প্যারাগ্রাফে প্যারা নাই, প্যারাগ্রাফে প্যারা নাই, এটা মনে রাখো, তাইলেই হবে। প্যারাগ্রাফ লিখার সময় প্যারা লিখবা না। এই যে এখান থেকে শুরু হবে, এই যে বডি লেখাটা থাকবে না এখানে, এখান থেকে এই লাইনটা শুরু হবে। আবার ইন্ডিং লেখাটা থাকবে না, এখান থেকে লাইনটা শুরু হবে। আমি বোঝানোর জন্য তোমাদেরকে এই জায়গাটা দিয়েছি, বুঝছো? একবার লিখে দিবা। ওকে, সো আশা করি তোমরা আজকের এই প্যারাগ্রাফ ক্লাস এনজয় করেছো। আমি জানি না কেমন লেগেছে তোমাদের, বাট আমার বিশ্বাস আজকে যে প্যারাগ্রাফগুলো দিয়েছি সবাই খাতায় লিখবা, সুন্দরভাবে নিজের মতো করে লিখবা। ধরো তোমার এই লাইনটা পছন্দ হয় না, আমার কথা লাইনটা পছন্দ না, তুমি নিজের মতো করে লিখবা। বুঝাইতে পারছি? যদি এভাবে করতে পারো তাহলে তোমরা ভালো নাম্বার পাবা, ভালো প্রিপারেশন নিতে পারবা। সো আজকে আমি তোমাদেরকে কজ অ্যান্ড ইফেক্ট, আজকে প্যারাগ্রাফ 1 নাম্বার ক্লাস নিয়েছি। আরও কিছু প্যারাগ্রাফ আছে, এগুলো আমি তোমাদেরকে পড়াইয়া দিব। যদিও এগুলোতে আমি চেষ্টা করব তোমাদের একটু মনে রাখার, বিভিন্ন টেকনিক রাখার জন্য। কারণ আমি যদি তোমাদেরকে এগুলো না পড়াইয়া দিতাম, বলতাম ভাই পিডিএফ দেখে পড়ে নি। আমি অনেক কোর্স দেখেছি, কি বলে রাইটিং পার্ট তুমি নিজের মতো করে পড়ে ফেলো। সো দুইটা জিনিস, ভাই শেয়ার ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ভ্যালুজ কি লিখবো, ওই যে এগুলা যেভাবে আছে জাস্ট পয়েন্টগুলো লিখে দিবা। শুধু মানে হচ্ছে তুমি এই পয়েন্টগুলো, যে বৈশিষ্ট্যগুলো লিখবা, এই যে বৈশিষ্ট্যগুলো, এই যে এগুলোই যে বৈশিষ্ট্য। এই যে একটা ক্যারেক্টার ফোকাস কিরকম, ফোকাস কেমন থাকে, তারপরে ক্যারিয়ার প্রিপারেশন কেমন থাকে, কারিকুলাম কেমন থাকে, লার্নিং স্টাইল কেমন থাকে, আউটকাম কীভাবে থাকে, এগুলো পারবা না? সো সবাই হচ্ছে
সবাই হচ্ছে কি করবা, এগুলো সুন্দরভাবে খাতায় নোট করবা। তুমি তোমার মতো করে নোট করো, কোনো সমস্যা নেই। এগুলো নোট করবা, পড়বা। রাইটিং পার্ট ভালো করে না পড়লে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব না। ঠিক আছে? ওকে, সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। কেমন লেগেছে জানাবা রাইটিং প্রথম ক্লাস। আর তোমরা সবাই যারা ফ্রি হ্যান্ড রাইটিং বা এগুলো তাহলে না না, এটা শিওর এ প্লাস বইতে যারা পাও নাই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় আছে, হ্যাঁ? তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। অনেকে খুঁজে নাকি শিওর এ প্লাস বইতে পাও না। তালাশ বইটা তো প্রথম পত্রের বই ভাইয়া। এই যে দেখো, এটা হচ্ছে 592 নাম্বার পেজ, 592 নাম্বার পেজে আছে। তারপর হচ্ছে তোমার এই যে কজ এন্ড ইফেক্টগুলো দেখো, এই যে সুন্দরভাবে দেওয়া আছে। এটা হচ্ছে তোমার 580 নাম্বার পেজ। একবারে দেখো বক্স বক্স করে, এই যে আমি যেরকম বক্স বক্স করে দিচ্ছি, এগুলো এখান থেকে নেওয়া। ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি শুভকামনা। আর রমজান শেষের দিকে সবাই একটু বেশি বেশি দোয়া করবা, অনেক বেশি অনেক বেশি দোয়া করবা সবাই সবার জন্য। আর তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকে ওই যে জালিয়াতি থেকে দূরে রাখবা। আর আমাদের যারা অ্যাডমিশন এবং আমাদের টেস্ট পেপার সলিউশন কোর্সে ভর্তি হবা, টেস্ট পেপার সলিউশন কোর্স আমাদের ঈদের পরেই শুরু হবে। সো সোমবার ঈদের অফারও আছে, ওইখানে ভর্তি হওয়ার চেষ্টা করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।